তো দেখেন সাক্ষ্য আইন 1872। আজকে আমরা বেয়ার অ্যাক্টের হিসাবে দেখার মেইন যে উদ্দেশ্যটা হচ্ছে কিছু কিছু প্রশ্ন আমাদের কোট আনকোট ইংরেজিটা দেওয়া থাকে। আর পাশাপাশি যখন আপনি রিভিশন দিবেন তখন আপনার উচিত হবে অ্যাটলিস্ট এই যে হেডিংটা দেখে যাতে আপনি বুঝতে পারেন যে ভিতরে কি আছে, বিস্তারিত না জেনেও অ্যাটলিস্ট উপরেরটা দেখে যাতে আপনি তার ভিতরের অংশটা মনে আসে। এতটুকু কনফিডেন্স যদি আপনার হয়ে যায় আপনি অবশ্যই পাস করবেন, টেনশনের কোনো কারণ নাই। তো টোটাল আমাদের যে প্রতিটা আইনের বেসিক জিনিসগুলো এগুলো তো আপনি দেখবেনই, যেটা কত নাম্বার আইন, কত সালে প্রণীত, কবে কার্যকর, আইনের ধরনটা কি, কে প্রণয়ন করেছেন। যেমন আমাদের সাক্ষ্য আইন 1872 সালের 1 নম্বর আইন। আর এই আইনটার জনক হচ্ছে যে আমাদের জে এফ স্টিফেন, এবং এটা আমাদের 1 সেপ্টেম্বর থেকে কার্যকর 1872। তো এর দেখেন যে 1 থেকে আমাদের 4 পর্যন্ত এখানে বেসিক কথাবার্তা বলা আছে। তো তার মধ্যে আমরা যদি বলি এখানে কার্যকরের ডেটটাই গুরুত্বপূর্ণ, এর চাইতে বেশি কিন্তু কিছু না। তো এই কার্যকরের ডেটটাকে আমরা বলতেছি কি যে কুমেন্সমেন্ট। তো এইটার নামই হচ্ছে যে আমাদের ইনফোর্সমেন্ট, এইটার নামই হচ্ছে কার্যকর। আর এই এক্সটেন্টটার মধ্যে নর্মালি প্রতিটা আইনে দেওয়া থাকে কোথায় প্রযোজ্য, কবে প্রযোজ্য, কার উপর প্রযোজ্য। তো এই এক্সটেন্টের মধ্যে এখানে আমরা শুধু মনে রাখবো যে আমাদের যে সাক্ষ্য আইনটা আছে এটা আমাদের আরবিট্রেশন প্রক্রিয়ার মধ্যে প্রযোজ্য হয় না। এটা ছাড়া এই সাক্ষ্য আইনটা আমাদের যে কোনো হলফনামা যেগুলো আমরা তৈরি করি, এফিডেভিট তৈরি করি, ওগুলাতে আমাদের সাক্ষ্য আইন প্রযোজ্য হবে না। আর হচ্ছে যে আর্মি অ্যাক্ট, নেভি অ্যাক্ট এবং এয়ারফোর্স অ্যাক্টের নিজস্ব যে কোর্ট মার্শাল সেখানে প্রযোজ্য না। এর বাইরে যেই কোনো এনি জুডিশিয়াল প্রসিডিং যেগুলো আছে ওগুলোতে প্রযোজ্য হয়। আর ওইখানে তখন ওই যে আদালত বলতে তখন আরবিট্রেশন প্রক্রিয়াটাকে জুডিশিয়াল প্রসিডিংয়ের বাইরে রাখা হয়েছে, জাস্ট এতটুকু মনে রাখবেন। আর এইখানে আমাদের মে প্রেজিউম, শেল প্রেজিউম, কনক্লুসিভ প্রুফ, মাঝে মধ্যে এগুলো ডেফিনেশন চায়, মাঝে মধ্যে সেকশন নাম্বারটা জিজ্ঞেস করতে পারে যে কত ধারায় ডেফিনেশনটা দেওয়া আছে, যে মে প্রেজিউম, শেল প্রেজিউম, কনক্লুসিভ প্রুফ। এখন আমরা চলে আসি আমাদের এই যে রেলিভেন্সি অফ ফ্যাক্ট। মূল কথাটা হচ্ছে যে আদালতে আমরা যে সমস্ত তথ্য উপাত্ত উপস্থাপন করব এগুলা প্রাসঙ্গিক হবে কি না। তো বলতেছে যে আমাদের এই 6 থেকে নিয়ে মোটামুটি 55 পর্যন্ত কন্ডিশনগুলা প্রাসঙ্গিক হবে, এর বাইরে বাকি সব কিছু প্রাসঙ্গিক না। এই কথাটাই বলতেছে আমাদের 5 নম্বর সেকশন, যে এভিডেন্স মে বি গিভেন অফ ফ্যাক্ট, যে কোনো একটা ফ্যাক্ট সম্পর্কে, ফ্যাক্ট ইন ইস্যু এবং রেলিভেন্ট ফ্যাক্ট সম্পর্কে আমরা কি করতে পারবো, সাক্ষ্য দিতে পারবো। এর বাইরে আমরা কোনো প্রকার সাক্ষ্য দিতে পারবো না, ওইগুলো অপ্রাসঙ্গিক হবে। তো 6 নম্বরটা আমাদের জন্য সর্বাবস্থায় গুরুত্বপূর্ণ। 6 নম্বরের মধ্যে আপনি যে কাজটা করতে পারবেন, নর্মালি আমরা যেটা বলেছি ওই যে এর ডক্টরিনের নামটা একটু মনে রাখবেন, যে রেস্ট জেস্টে মানে একই ঘটনার অংশ। যদিও এটা মূল ঘটনা না, মূল বিবেচ্য বিষয় না, কিন্তু মূল বিবেচ্য বিষয়ের সাথে এতটা ঘনিষ্ঠপূর্ণ দেখে মনে হবে যে এটাই মূল বিবেচ্য বিষয়। যেমন বললাম যে গুলি করার পূর্ব মুহূর্ত, গুলি করার পরবর্তী মুহূর্ত, গুলিটা যেখান থেকে সংগ্রহ করছে, পিস্তলটা যেখান থেকে সংগ্রহ করছে, তার মানে মূল ঘটনার সাথে একদম ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত ফ্যাক্টগুলা 6 ধারায় প্রাসঙ্গিক। তো এই জন্য 6 ধারাটা সর্বাবস্থা গুরুত্বপূর্ণ, এটা লাল কালিতে রাখবেন। 7 নম্বর ধারা এবং 8 নম্বর ধারা, এটার এই যে উপরে বেয়ার অ্যাক্টের শব্দগুলাই গুরুত্বপূর্ণ। যেমন আমাদের এখানে ওকেশন, কজ এবং ইফেক্ট, একটা ঘটনার উপলক্ষটা কি, এর কারণটা কি, এর ফলাফলটা কি। আর 8 নম্বরে মোটিভ, প্রিপারেশন এবং হচ্ছে যে কন্ডাক্ট। অর্থাৎ মাঝে মধ্যে মোটিভ, প্রিপারেশন, কন্ডাক্ট কত ধারায় আছে এটা জিজ্ঞেস করে। তো এর জন্য 7 ধারা এবং 8 ধারা আমাদেরকে অবশ্যই পড়তে হবে। 9 নম্বর ধারাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে দেখেন যে ফ্যাক্ট নেসেসারি টু এক্সপ্লেইন অ্যান্ড ইন্ট্রোডিউস রেলিভেন্ট ফ্যাক্ট। তো এই যে যে কোনো একটা ঘটনাকে যদি আমরা ব্যাখ্যা করতে চাই, কোথাও উপস্থাপন করতে চাই, তাইলে আনুষঙ্গিক যে কথাগুলো বলতে হয় ওগুলা প্রাসঙ্গিক হবে। আর এর একটা সংক্ষিপ্ত নাম আছে, আমরা যেটা বলেছি কি আইডেন্টিফিকেশন প্রেড, মানে হচ্ছে শনাক্তকরণ, কোনো ব্যক্তিকে শনাক্ত করা, কোনো একটা বস্তুকে শনাক্ত করা। আর এই ধারার মধ্যে অনেকগুলা কথা আছে, যেমন একটা ঘটনা কোন সময়ে ঘটেছে, কোন স্থানে ঘটেছে, এইরকম যদি প্রশ্ন উঠে আমরা 9 ধারায় তখন যাবতীয় বিবরণটা দিতে পারবো। তো এই জন্য 9 নম্বরটাও আমাদের গুরুত্বপূর্ণ। তবে 10 নম্বরটাতে কিছুই না, শুধু মনে রাখবেন যে আমাদের এই যে ষড়যন্ত্র বা এই যে কনস্পিরেসি, কনস্পিরেসি মানেই হচ্ছে আমাদের কি 10 নম্বর ধারা।
মানে যারা ষড়যন্ত্রকারীরা যেই সমস্ত কথা বলবে, যেই স্থানে যাবে, যেই কাজ করবে, যেই অভিমত দিবে, সব কিছু 10 ধারায় প্রাসঙ্গিক। 11 নম্বর সেকশনটা, এই ইংরেজিটা একটু মনে রাখবেন যে হোয়েন ফ্যাক্ট নট আদারওয়াইজ রেলিভেন্ট বিকাম রেলিভেন্ট, মানে যেটা কোনোভাবেই প্রাসঙ্গিক না ওইটা উল্টাভাবেই প্রাসঙ্গিক আমাদের। যেমন আমরা বলি যে প্লি অফ এলিবি, অর্থাৎ আমি ওইখানে ছিলাম না, আমি একটা অজুহাত নিচ্ছি। তো 11 নম্বর সেকশনটা ভালো করে পড়বেন। এর ভিতরে দুইটা অংশ আছে, একটা হচ্ছে আমরা কি দেখাবো, ইনকনসিস্টেন্সি দেখাবো, যে অসঙ্গতি দেখাবো, অথবা আমরা দেখাবো যে এইটাই হবে, সম্ভাবনা বেশি, অথবা এটা হবে না, সম্ভাবনা কম। তাহলে একটা হচ্ছে হাই প্রবাবিলিটি আর একটা হচ্ছে হাই ইমপ্রবাবল, এই দুইটা জিনিসই আমাদের হইতে পারে 11 নম্বর সেকশনে। এই কয়টা সেকশনই আমাদের গুরুত্বপূর্ণ এখান থেকে। এরপরে যে 12, 13, 14, 15, 16 এগুলো অতটা কাজের না, তারপরে আপনি কিওয়ার্ডটা এক শব্দে একটু মনে রাখবেন। 12 নম্বরে হচ্ছে যে আপনার ক্ষতিপূরণ মামলায় যাই কিছু লাগে ক্ষতিপূরণ নির্ধারণের সব প্রাসঙ্গিক। 13 নম্বরে হচ্ছে যে কোনো অধিকার এবং প্রথা নির্ণয়ের জন্য যাই কিছু দরকার ওগুলা প্রাসঙ্গিক। 14 নম্বর হচ্ছে আপনার মনের অবস্থা, শরীরের অবস্থা প্রাসঙ্গিক। 15 নম্বরে একটা ঘটনা কি আসলে দুর্ঘটনা না ইচ্ছাকৃত ঘটানো হয়েছে, এটা প্রাসঙ্গিক। আর 16 নম্বরে হচ্ছে অর্ডিনারি কোর্স অফ বিজনেসের যে কোনো প্রকার রীতিনীতি এগুলো প্রাসঙ্গিক। তাহলে দেখেন যে 12 থেকে 15, 16 পর্যন্ত আপনি শুধু কিওয়ার্ডটা মনে রাখবেন। আর উপরের যে এই 6, 7, 8, 9 আর 11, এটা একদম ডিটেইলে আপনারে পড়তে হবে, বারবার প্রয়োজনে সেকশনের ভিতরে খুলে পড়বেন যে কি আছে এর ভিতরে। এরপরে আমরা এডমিশন রিলেটেড 17 নম্বর সেকশনটাই গুরুত্বপূর্ণ, এটাকে লাল কালিতে রাখবেন। আর এডমিশন আসলে কারা দিতে পারে, নর্মালি এমসিকিউতে লাগে না। তারপরে এই যে 18, 19, 20 এই তিনটা সেকশন একসাথে মার্ক করে রাখবেন যে এই ব্যক্তিরা এডমিশন দিতে পারে। এই জিনিসটা যথেষ্ট, এর চাইতে বেশি কিছু আমাদের দরকার নেই। এরপরে যদি আমরা দেখি 21 নাম্বারটা আমাদের জন্য সর্বাবস্থায় গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে এডমিশন সবসময় কি করে আপনার স্বার্থের বিপরীতে কাজ করবে। আপনি কিছু এডমিশন করলে আপনার ক্ষতি হবে, আপনার যে কোনো অপরাধে সংযুক্ত হইতে পারেন, যে কোনো টাকা পয়সা লস হইতে পারে, জরিমানা হইতে পারে, মানে আপনি স্বার্থের বিপরীতে কাজ করবে। এরপরে 22 নম্বরে আমাদেরকে বলে যে দলিলে লিখিত বিষয়বস্তু সম্পর্কে আমরা এডমিশন দিতে পারবো কিনা। তো এই রিলেটেড সেকশন হচ্ছে আমাদের কি 22। তো বলে যে নর্মালি দলিলে লিখিত বিষয়বস্তু সম্পর্কে এডমিশন কি করা যায় না, মৌখিক কোনো এডমিশন দেওয়া যায় না। তবে এর ব্যতিক্রম কিছু দেওয়া আছে, ওই ব্যতিক্রমটা আমরা একটু মনে রাখার চেষ্টা করতে পারবো যে কখন আমরা দলিলে লিখিত বিষয়বস্তু সম্পর্কে মৌখিক এডমিশনটা দিতে পারবো। তখন আপনি সেকশনটা দেখে দেখবেন যে কোন কোন দুইটা অবস্থা আসতেছে, যে আমি যখন সেকেন্ডারি এভিডেন্স দেওয়ার যোগ্য হব, যখন ওই দলিলটা অরিজিনাল না ডুপ্লিকেট এই নিয়ে প্রশ্ন উঠবে, তখন আমরা দলিলে লিখিত বিষয়বস্তু সম্পর্কে কী করতে পারবো, প্রশ্ন মৌখিক অ্যাডমিশন যদি আমরা নেই তখন এটা প্রাসঙ্গিক হবে। এরপরে 22-এর এটা পরবর্তীতে যুক্ত করা হয়েছে ওই যে ডিজিটাল রেকর্ড সম্পর্কে, ওইটাতে আর কিছুই নেই। আর 23 নাম্বারটা হচ্ছে যে দেওয়ানি মামলায় আমাদের এই এডমিশন প্রাসঙ্গিক কিনা। তো একটা জিনিস মনে রাখবেন, এডমিশন নিজেই একটা দেওয়ানি প্রকৃতির জিনিস, এইটা আগে মনে রাখবেন। এডমিশন হচ্ছে সিভিল নেচারের জিনিস। তাহলে সিভিল মামলায় প্রাসঙ্গিক হবে কিনা, তো অবশ্যই প্রাসঙ্গিক হবে। তাহলে এডমিশন সমান সমান সিভিল সমান সমান প্রাসঙ্গিক। তবে এই ধারায় বলতেছে যে দুইটা ক্ষেত্রে প্রাসঙ্গিক না, যখন পক্ষদ্বয় কী করবে, একটা প্রকাশ্য এক্সপ্রেস চুক্তি করে থাকবে, অথবা আদালতের মনে হবে তারা নিজেরা কিছু কি করছে, নিজেরাই নিজেদের মধ্যে আপোষে কোনো কিছুর এভিডেন্স দিতে চাচ্ছে না, তখন সেক্ষেত্রে প্রাসঙ্গিক হবে না। এর বাইরে দেওয়ানি মামলায় সবসময় কী হবে, আমাদের এডমিশন প্রাসঙ্গিক হবে, দুইটা ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে না। এরপরে 24 থেকে 30 পর্যন্ত এইটা যখনই আপনি পড়বেন একসাথে পড়বেন, এটাকে পৃথকভাবে পড়বেন না, যে এইটা হচ্ছে আমার ক্রিমিনাল মামলা, এটা হচ্ছে আমার ফৌজদারি মামলা, এটা হচ্ছে আমার কনফেশন। তাহলে 24-এ কি, যদি আমি তাকে কি করাই, কোনো প্রকার ভয় দেখাই, এই শব্দগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, থ্রেট, ইনডিউসমেন্ট এবং প্রমিস। তো সংক্ষেপে আমরা যেটা বলি যে বাজারে টিপস বিস্কিট আছে, টিপ বিস্কিট মনে রাখবেন, টিতে হচ্ছে থ্রেট, আইতে হচ্ছে ইনডিউসমেন্ট, পিতে হচ্ছে প্রমিস। তো এগুলা দিয়ে যদি আপনি কোনো স্বীকারোক্তি আদায় করেন ওইটা প্রাসঙ্গিক হবে না। এটা ছাড়া পুলিশ অফিসারের কাছে গিয়ে যাই কিছু বলেন ওইটা প্রমাণ করা যাবে না, পুলিশ হেফাজতে যাই কিছু বলেন ওইটা প্রমাণ করা যাবে না।
তবে 27 আবার যে জিনিসটা বলে সেটা হচ্ছে যে আপনার দেওয়ার তথ্যের ভিত্তিতে পুলিশ হেফাজতে থাকাকালীন কোনো ব্যক্তি যদি কোনো কিছু স্বীকার করে বক্তৃতা দেয়, তার ভিত্তিতে যদি কিছু উদ্ধার হয় তাইলে সেটা প্রাসঙ্গিক হবে। এরপরে 28 আবার যেটা বলে, 28 হচ্ছে 24-এর বিপরীত। এটা মনে রাখবেন, 28 হচ্ছে 24-এর বিপরীত। মূল কথাটা হচ্ছে 24-এ যেটা প্রাসঙ্গিক না, আদালত মনে করলে প্রাসঙ্গিক। আদালত যদি মনে করে কোনো প্রমিস নাই, কোনো প্রতিজ্ঞা নাই, কোনো ভয় দেখানো হয় নাই, আসামি নিজের ইচ্ছায় স্বীকারোক্তি দিচ্ছে, তাইলে প্রাসঙ্গিক হবে, কোনো সমস্যা নেই। এরপরে যে জিনিসটা 29 নাম্বারটা মনে রাখবেন, এখানে বলতেছে যে কনফেশন আদারওয়াইজ ইরেলিভেন্ট নট টু বি বিকাম ইরেলিভেন্ট বিকজ অফ প্রমিস অফ সিক্রেসি। তো এইটার ক্ষেত্রে ভিতরের ওই কয়েকটা জিনিস একটু মনে রাখবেন। যেমন আমরা আশেপাশে অনেকজনের কাছে অনেক কিছু বলি, তারে বলি যে কাউরে যাতে না বলেন, তারে প্রমিস করাই যে কাউরে বলা যাবে না। তো আইন বলতেছে এই 29 নাম্বারের পাশে আপনি চাইলে হ্যান্ড নোটে লিখে রাখতে পারেন এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। আজকে যে একটা প্রশ্ন ছিল এটা হচ্ছে 29-এর, এইটা আপনি যদি এক্সট্রা জুডিশিয়াল কনফেশন করেন, মানে যে কোনো ব্যক্তির কাছে গল্প করতে, চা খাইতে, কাদের সাথে আড্ডায় যদি কোনো কিছু স্বীকার করেন, ওই স্বীকারোক্তি হিসাবে গণ্য হবে, আপনার সেটা প্রমাণ করা যাবে। তাহলে এই 29-এর পাশে আপনি লিখে রাখেন এক্সট্রা জুডিশিয়াল কনফেশন কি রেলিভেন্ট জিনিস, এটা আদালতে অ্যাডমিসেবল, আদালতে গ্রহণযোগ্য। তাহলে সেখানে কি ছিল? প্রমিস অফ সিক্রেসি, সেখানে ছিল প্রতারণার মাধ্যমে যদি স্বীকারোক্তি আদায় করা হয়, সেখানে ছিল যদি আপনি উত্তর দিতে বাধ্য ছিলেন না কিন্তু উত্তর দিয়ে ফেলছেন, আপনাকে সতর্ক করা হয় নাই, আপনি উত্তর দিয়ে ফেলছেন, সেক্ষেত্রেও আপনি অপরাধী হিসাবে পরিগণিত হবেন। এরপরে 30 নাম্বারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা লাল কালিতে রাখবেন। এখানে মূল শব্দটা হচ্ছে যে কি আমাদের জয়েন্ট ট্রায়াল, জয়েন্টলি বিচারটা হইতে হবে, সেম অফেন্স, দুটো কন্ডিশন। একই অপরাধ অর্থাৎ চুরি, দুইজনই একই সাথে চুরি করছে, দুইজনই একই সাথে ডাকাতি করছে, একই সাথে হত্যা করছে, এরকম হইতে হবে এবং তাদের বিচারটাও একসাথে হইতে হবে। তখন একজন যদি কোনো কিছু দোষ স্বীকার করে, ওইটা বিচারক চাইলে অপরজনের উপরে প্রয়োগ করতে পারবে, মানে তাকেও শাস্তি দিতে পারবে এই কনফেশনের উপর ভিত্তি করে। কিন্তু যদি অপরাধ তারা একই সারে করছে কিন্তু বিচার যদি পৃথক পৃথক হয়, তাহলে এই মামলায় ইনি যে দোষ স্বীকার করলো এইটা এই ব্যক্তির উপর আমরা প্রয়োগ করতে পারবো না। তাহলে জয়েন্ট ট্রায়াল হইতে হবে, একই অপরাধ হইতে হবে, তবেই একজনের কনফেশন আরেকজনের উপর আমরা প্রয়োগ করতে পারবো, না হলে আমরা পারবো না। আর 31 নম্বরে আমরা বলেছি যে হেডিংটা পড়বেন, মাঝে মধ্যে কোট আনকোট আপনাকে এটা দিয়ে দিতে পারে যে এটা কত ধারায় আছে। এডমিশন নট কনক্লুসিভ প্রুফ বাট মে বি স্টপ, মানে আমরা এটাকে একটা স্টপল হিসাবে ব্যবহার করতে পারবো। তো এই জন্য আমাদের 24 থেকে নিয়ে এই 31 পর্যন্ত প্রতিটা সেকশনই আপনি বারবার পড়বেন, যখন চিন্তা করবেন চোখটা বন্ধ করে দেখেন যে প্রতিটা পারতেছেন কিনা। এরপরে আমাদের 32 এবং 33 দুইটা সেকশনই একই জিনিস বলে, জাস্ট বোঝার জিনিস হচ্ছে একটা ব্যক্তি পূর্বে একটা কথা বলছে, আজকে সে হয়তো জীবিত নাই, অথবা তাকে পাওয়া যাচ্ছে না, অথবা সে পাগল হয়ে গেছে, অসুস্থ, অক্ষম, উত্তর দিতে পারবে না, অথবা তাকে আদালতে হাজির করা অনেক সময় লাগবে, অনেক টাকা পয়সা লাগবে, সে আমেরিকায় চলে গেছে, অস্ট্রেলিয়া চলে গেছে, কবে আসবে কোনো ঠিক নাই, অযথা তারা এত টাকা পয়সা খরচ করে নিয়ে আসে কোনো লাভ নাই। তাহলে পূর্বে যে সে একটা বক্তৃতা দিল, পূর্বে যে সে একটা লিখিত কোনো একটা জিনিস বলল, এটা প্রাসঙ্গিক হবে কি না। তো 32 ধারা বলতেছে যে যে কোনো জায়গায় যদি বলে প্রাসঙ্গিক হবে, আর 33-এ বলতেছে যে পূর্ববর্তী যদি বিচারিক প্রক্রিয়ায় কোনো এভিডেন্স দেয়, যেখানে যে কোনো জুডিশিয়াল প্রসিডিংয়ে যারা এভিডেন্স নিতে পারে, এই এভিডেন্সগুলো যদি পূর্বে কোনো কথা বলে থাকে তাহলে ওইটা প্রাসঙ্গিক হবে। তো এই 32-এর ক্ষেত্রে 8টা অবস্থার কথা বলা আছে যে এই রকম অবস্থা হইতে পারে, যেমন হোয়েন ইট রিলেট টু কজ অফ ডেথ, যেটাকে আমরা বলি যে ডাইং ডিক্লারেশন, মানে ব্যক্তি মারা যাওয়ার সময় তার মৃত্যুর কারণ রিলেটেড যে কথাগুলো বলে গেছে। আর যদি ব্যক্তি ডাইং ডিক্লারেশন দেওয়ার পরে, আর এটার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, ডাইং ডিক্লারেশন পুলিশের কাছে দিতে হবে এমন কোনো কথা নাই, ম্যাজিস্ট্রেটের কাছে দিতে হবে এমনও কোনো কথা নাই, দুইজন সাক্ষীর সামনে দিতে হবে এমনও কোনো কথা নাই। ডাইং ডিক্লারেশন যেই কোনো ব্যক্তির কাছেই দেওয়া যায়, মূল কথাটা হচ্ছে ওই ব্যক্তি যে মারা যাচ্ছে সে যে কথাটা বলছে ওইটাই ডাইং ডিক্লারেশন, তার মৃত্যু রিলেটেড, যে ওই ব্যক্তি আমারে মারছে, বা ওই খাবারটার মধ্যে বিষ ছিল আমি সেটা খাইছি, বা ওই ব্যক্তি আমারে এই প্রকারভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, গাড়ি দিয়ে ধাক্কা দিছে। মূল কথাটা হচ্ছে সে যে অসুস্থ হয়ে মারা যাচ্ছে এর পিছনে দায়ী কে, উনি যেই কথাটা বলতে চাচ্ছেন ওইটাই হচ্ছে ডাইং ডিক্লারেশন। তাহলে এই
এটা হচ্ছে আমাদের 32-1। এই হিসাবে মনে রাখবেন যে এটা হচ্ছে আমাদের 32-1। আর একটা জিনিস মনে রাখবেন, ডাইং ডিক্লারেশন দেওয়ার পরে যদি ব্যক্তি জীবিত হয়, সে যদি মারা না যায়, পরে যদি সুস্থ হয়ে যায়, তাহলে তার ডাইং ডিক্লারেশনের সাক্ষ্যগত ভিত্তিটা কি হবে, ভ্যালুটা কি হবে। তো এই ভ্যালুটা, এটা একটা এভিডেন্স হিসাবেই থাকবে, তবে এটা আমরা কোরোবোরেশন হিসাবে ব্যবহার করব। মানে হচ্ছে পরবর্তীতে তাকে তো আমরা আবার বিচারিক প্রক্রিয়া ডাকবো, যেহেতু সে জীবিত আছে। তো তখন আমরা দেখাইতে পারবো যে দেখেন এই ব্যক্তি মারা যাওয়ার সময়, মানে তার অবস্থা যখন করুণ ছিল, সে বাঁচবে কি মারা যাবে সে নিজেও জানে না, তখন সে যে কথা বলছে আজকেও একই কথা সে রিপিট করতেছে, তার মানে আমরা কোরোবোরেশন করতেছি। এইটাই হচ্ছে 32-1। এটাই গুরুত্বপূর্ণ। বাকি যে 7টা আছে, এটা চাইলে আপনি নামগুলো একটু মনে রাখতে পারেন যদি আপনার মনে হয়। যেমন যে কোনো প্রকার আপনার ব্যবসার রীতিনীতি রিলেটেড জিনিসগুলা সম্পর্কে যদি বলে যায়। এটা ছাড়া ব্যক্তি যদি তার নিজ স্বার্থের বিপরীতে কিছু বলে যায় যে করিম সাহেব আমার কাছে 20,000 টাকা পাবে, এই কথা বলার পর সে হারিয়ে গেছে, তাহলে ওই করিম সাহেব কি করতে পারবে, তার এই বক্তৃতাটা কাজে লাগাইতে পারবে তার বিরুদ্ধে। এটা ছাড়া যে কোনো প্রকারের পাবলিক রাইট, যে এই জায়গা দিয়ে জনসাধারণের কি আছে কিনা, চলাচলের অধিকার আছে কিনা, এরকম একটা প্রথা আছে কিনা, এরকম কোনো বক্তৃতা দিয়ে গেলে কোনো প্রকার সম্পর্কের অস্তিত্ব আছে কিনা, পারিবারিক বিষয়গুলো সম্পর্কে যদি কোনো কিছু বলে যায়, কোনো প্রকার উইল ওসিয়ত, কাকে কোন সম্পত্তি দিবে, কে কিভাবে থাকবে, এরকম যদি কোনো বক্তৃতা দিয়ে যায়। এটা ছাড়া আমরা ওই যে 13 নম্বর সেকশনে যেটা পড়ে আসছি, রাইট এবং কাস্টম রিলেটেড জিনিসগুলো সম্পর্কে যদি বলে যায়, সেটাও প্রাসঙ্গিক হবে। এরপরে যে জিনিসটা বলতেছে যে যখন কোনো একটা বিষয় একাধিক ব্যক্তি কোনো কিছু বলে যাবে, একটা সামাজিক বিষয় যদি একাধিক ব্যক্তি কিছু বলে যায়, যেমন আমরা বলি যে 10-এর লাঠি 1-এর বোঝা, একটা বিষয় 10 জন বলতেছে যে হ্যাঁ জিনিস এইটা এইটা, সম্পত্তিটা রহিমেরই, তাহলে ওই সম্পত্তিটা রহিমেরই এই মর্মে আমরা কি করতে পারবো, এই সেকশনটা কাজে লাগাইতে পারবো, যদিও আজকে ওই ব্যক্তিরা জীবিত নাই। আর এই 33 নম্বর হচ্ছে পূর্ববর্তী বিচারিক প্রক্রিয়া যে এভিডেন্সগুলো দিয়েছে, সেইটা আমরা বর্তমান মামলার সাথে যদি সংশ্লিষ্ট হয় আমরা ব্যবহার করতে পারবো। তাহলে 32 আর 33 সবসময় গুরুত্বপূর্ণ, এটা পড়বেন। এই যে 34 থেকে 38, এটা যদি আপনি টোটাল চ্যাপ্টারটাই চান আপনি বাদ দিয়ে দিতে পারেন, এখানে পড়ার কিছুই নেই, বোঝারও কিছুই নেই। তারপরে যদি আপনার মনে হয় যে না একটু তো আমার পড়ার দরকার, শুধু কিওয়ার্ডটা মনে রাখবেন যে স্পেশাল অবস্থায় আমরা যদি পাবলিক রেকর্ডের কোনো জায়গায় কোনো কিছু লিখে রাখি, কোনো নথি থাকে, ওইটা কিভাবে প্রাসঙ্গিক হইতে পারে, মূল বিষয় এটা। যেমন ধরেন যে আপনি কোনো দোকান থেকে, মুদি দোকান থেকে কি খান, বাকি খান, তো মুদি দোকানদার প্রতিদিন আপনার হিসাবগুলো সে লিখে রাখে, তার অর্ডিনারি যেই হিসাবের বই আছে সেখানে লিখে রাখে। তো আপনাদের যদি 10,000 বাকি হয়েছে না 20,000 বাকি হয়েছে এটা নিয়ে প্রশ্ন উঠলে তার ওই হিসাবের বইটা প্রাসঙ্গিক হবে, সে দেখাইতে পারবে এত তারিখে আসছেন, এই জিনিসটা নিয়েছেন, এই হচ্ছে এভিডেন্স। তো 34 ওইটাই বলে যে বুকস অফ এন্ট্রি, এটা প্রাসঙ্গিক জিনিস। এরপরে পাবলিক রেকর্ডগুলো আছে, যেটা সরকারি কাজ, ডেইলি যে পাবলিক রেকর্ডে যে পারফরমেন্সগুলো হয়, কেমন, যেমন ধরেন যে আপনি তালাকের নোটিশ পাঠাইছেন, এখন চেয়ারম্যান সাহেবের ওখানে সচিব সাহেব আছেন, তো নর্মাল নিয়ম প্রতিদিনই যত তালাকের নোটিশগুলো আসে সচিব সাহেব এগুলো কী করেন, সেগুলো নাম্বারিং করে এন্ট্রি করে রাখেন। তো উনি যে এন্ট্রি করে রাখলেন একটা পাবলিক রেকর্ডের, ওইটা প্রাসঙ্গিক হবে। এখন যে তালাকের নোটিশ পাওয়া গেছে কি যায় নাই, তো এই ক্ষেত্রে আপনি ওই এন্ট্রিটা দেখাইতে পারবেন, ওইটা আপনার প্রাসঙ্গিক জিনিস। এরপরে সরকারি তত্ত্বাবধানে যে ম্যাপসগুলো আসে, যেমন জায়গা জমির নকশাগুলো আসে, কোনো প্রকার চার্ট আসতে পারে অথবা কোনো প্রকার প্ল্যান হইতে পারে, ডিজিটাল রেকর্ড হইতে পারে, যেগুলা সরকার প্রকাশ করে, সেগুলা প্রাসঙ্গিক। এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে যেখানে পাবলিক নেচারের কোনো প্রকার স্টেটমেন্ট থাকে, যে কোনো প্রকার আইন অথবা নোটিফিকেশন, গেজেট নোটিফিকেশনে যেখানে পাবলিক নেচারের স্বার্থ থাকে, যেমন ধরেন যে একটা এরিয়াকে পৌরসভা ঘোষণা করা হইলো, ওই যে নোটিফিকেশনটা ওইটা প্রাসঙ্গিক হবে। যদি প্রশ্ন উঠে যে এই জমিটার রেজিস্ট্রেশন খরচ এখন কি আমি পৌরসভা হিসাবে দিব না পৌরসভার বাইরে দিব, এখন এই নিয়ে যদি বিরোধ হয়, মামলা হয়, তখন আমরা ওই গেজেট নোটিফিকেশনটা আদালতে নিয়ে আসতে পারবো যে এই হচ্ছে নোটিফিকেশন, এটা এখন পৌরসভার অন্তর্ভুক্ত, সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত। আর সর্বশেষ 38-এ আমাদেরকে বলতেছে যে কোনো প্রকার আইনের বই অথবা যে কোনো প্রকার আইনের আদালতের রায়গুলো যেখানে প্রকাশ করা হয়, যেমন ডিএলআর, এসএলআর, এএলআর, এগুলাও আদালতে প্রাসঙ্গিক হবে। তাহলে 34 থেকে 38 অতটা আমাদের গুরুত্বপূর্ণ না,
তারপরেও আপনি চাইলে শুধু হেডিংটা মনে রাখবেন, এখানে ভিতরে বিস্তারিত সময় নষ্ট করার কিছুই কিন্তু নাই। আর এইগুলা রিলেটেড 39 বলে যে আমরা কতটুকু প্রমাণ করব, ওই যে রেকর্ডগুলো নিয়ে আসবো আদালতে কতটুকু প্রমাণ করব। তো বলতেছে যে আসলে টোটাল ঘটনাটা বোঝার জন্য যতটুকু দরকার হয় আদালত ততটুকু আপনাকে প্রমাণ করতে বলবে। যেমন ধরেন যে আপনি ইমেল কমিউনিকেশন দেখাচ্ছেন, তো আপনার আর আমার ধরেন যে 3 দিনের কমিউনিকেশন আছে কোনো একটা ঘটনা বিবরণ নিয়ে। লাস্ট কমিউনিকেশন হচ্ছে আমি বলছি যে আপনারে টাকা দিব না। এখন আদালতে শুধু আপনি ইউটিউব দেখাচ্ছেন যে সে বলছে টাকা দিবে না। এখন আদালত আপনারা বলবে যে আগের কমিউনিকেশন দেখান। আগের কমিউনিকেশন আমি বলছি যে 5 তারিখের মধ্যে যদি আপনি আপনার যে মালপত্র আছে ডেলিভারি না দেন আমি টাকা দিব না। তাহলে আদালতে টোটাল ঘটনাটা বোঝার জন্য যতটুকু অংশ লাগবে ততটুকু আপনাকে প্রমাণ করতে হবে। তাহলে যে কোনো এই যে রেকর্ডগুলো আপনি নিয়ে আসবেন, শুধু এক খণ্ডাংশ আনলে হবে না, টোটাল ঘটনা যতটুকু দরকার অতটুকু আদালত বলবে যে আপনি অতটুকু প্রমাণ করেন। এইটাই হচ্ছে 39। এই 34 থেকে 39 আবারও বলবো, এইগুলাতে সময় নষ্ট করবেন না, মাঝে মধ্যে রিভিশন দেওয়ার সময় শুধু একবার পড়বেন, এখানে ডিটেলে পড়ার কিছুই নেই। 40 থেকে 44ও ডিটেলে পড়ারও এখানে কিছু নেই। এখানে জাস্ট আমরা ওই যে আপনাদেরকে শিখিয়ে দিয়েছি, জাস্ট এক লাইনে পড়া শেষ করবেন। প্রথমে 43 পড়বেন যে আদালতের রায় প্রাসঙ্গিক কোনো জিনিস না, যার যার মামলা তার তার ব্যাপার, আমার আপনার দেখার বিষয় না। তবে 3টা ব্যতিক্রম হয়েছে, যদি আমরা ওই রায়টার মাধ্যমে নতুন একটা মামলাকে থামাইতে পারি দায়ের করা থেকে বিচারের ক্ষেত্রে, তাইলে প্রাসঙ্গিক। যেমন ডবল জিওপার্ডি, রেস জুডিকাটার জন্য প্রয়োগ করতে পারবো। এরপরে 41 আমাদেরকে বলে যদি 4টা অবস্থা হয়, যেমন কেউ বিবাহিত কিনা, ম্যাট্রিমোনিয়াল জিনিস। এখন যদি একজন বিবাহিত হয় আপনি তারে বিয়ে করতে পারবেন না, যদিও তার বিবাহের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, কিন্তু সে যে বিবাহিত বা সে যে তালাকপ্রাপ্ত হয়েছে, বিবাহ থেকে ম্যাট্রিমোনিয়াল জিনিসটা তার একটা ডিক্লারেশন আসছে, আপনি চাইলে তারে বিয়ে করতে পারেন, যদিও সরাসরি তার সাথে আপনার সম্পর্ক নাই, কিন্তু ওইটা আপনার জন্য প্রাসঙ্গিক। এটা ছাড়া প্রবিটি রিলেটেড জিনিসগুলো প্রাসঙ্গিক। এটা ছাড়া হচ্ছে অ্যাডমিরালিটি, সামুদ্রিক রিলেটেড জিনিসগুলো প্রাসঙ্গিক। আর একটা হচ্ছে দেউলিয়া রিলেটেড জিনিসগুলো প্রাসঙ্গিক। আদালত ঘোষণা করছে যে এই ব্যক্তি দেউলিয়া, এই কোম্পানিটা দেউলিয়া, যদিও আপনার সাথে ওই কোম্পানির কোনো সম্পর্ক নাই, কিন্তু ওই জাজমেন্টটা আপনার জন্য এই জন্যই প্রাসঙ্গিক। কালকে যদি আপনি তার সাথে চুক্তি করতে যান, এখন সে যে দেউলিয়া সে তো আপনার সাথে কি করতে পারে না, চুক্তি করতে পারে না। তাহলে ওই জাজমেন্ট একটা কনক্লুসিভ প্রুফ। আর আরেকটা যেটা বলা হচ্ছে যে আমাদের 42, যদি জাজমেন্টটা পাবলিক নেচারের হয়, মানে আদালতের যে জাজমেন্ট আসছে এটা পাবলিক সবার কাজে আসবে। যেমন ধরেন যে আমরা উদাহরণ দিয়েছি যে নমিনি টাকা পাবে না, উত্তরাধিকারী পাবে ব্যক্তি মারা গেলে। তো এইরকম আপনি মামলা দায়ের করেন নাই, রহিম সাহেব মামলা দায়ের করছে, উনি একটা জাজমেন্ট পাইছে যে উনি টাকা পাবে, আদালত বলছে উত্তরাধিকারী পাবে, তো ওইটা আপনার কাজে লাগতে পারে। তার মানে যদি জনস্বার্থ রিলেটেড কোনো রায় হয় সেটা প্রাসঙ্গিক হইতে পারে। আর এই 4টার পাশাপাশি 44 আসে বলতেছে যে যাই কিছু করেন কোনো প্রতারণা করবেন না, কোনো যোগসাজশি করবেন না, এখতিয়ারবিহীন আদালতের জাজমেন্ট নিয়ে আসে বেশি মাতাব্বরি করবেন না। সহজ কথা হচ্ছে এটা, মানে এই জাজমেন্টগুলা আপনি দেখাইতে পারবেন যে এটা হচ্ছে কি যোগসাজশি, এইটা এখতিয়ারবিহীন আদালতে দেওয়া হয়েছে, এটা প্রতারণার মাধ্যমে এই রায়টা নেওয়া হয়েছে। মানে আপনি দেখাইলেন যে ডবল জিও পার্টির জন্য দেখাইলেন যে এইরকম একটা জাজমেন্ট আছে, দ্বিতীয় মামলা দায়ের হবে না। অপরপক্ষ এই 44-এ এদিনে আসে বলবে এই জাজমেন্টটা একটা কলুশনের মাধ্যমে করা হয়েছে, মানে বাদী বিবাদী ওনারা নিজেরাই, একজন বাদী সাজছে আর একজন বিবাদী সাজছে, জাজমেন্ট নিয়ে আসে আমাকে রহিতকরণ করতেছে, এটা একটা কলুশনের জাজমেন্ট। অথবা দেখাইতে পারে এই জাজমেন্ট দেওয়ার আদালত এখতিয়ার সম্পন্ন ছিল না, অথবা দেখাইতে পারে যে এটা প্রতারণা করে উনি জাজমেন্টটা নিয়েছেন, তখন ওই ব্যক্তি ওই জিনিসটা প্রাসঙ্গিক হবে। তাহলে এই 40 থেকে 44 এই কয়টা শব্দই মনে রাখবেন, এর ভিতরে আর গবেষণা করে লাভ নাই, এখান থেকে অতটা কাজের কিছুই না। এরপরে যে আমাদের এক্সপার্ট অপিনিয়ন আছে, এক্ষেত্রে 45-এর ভিতরে মোটামুটি 12টার মতো জিনিস আছে। তো এইটা মুখস্থ না করে যদি আপনি কমন সেন্স অ্যাপ্লাই করেন এগুলো অটোমেটিক মুখস্থ থাকবে আপনার। তারপরও চাইলে মোটামুটি ওই জিনিসগুলো একটু মুখস্থ রাখতে পারেন যে কারা কারা এক্সপার্ট হইতে পারে। আর 45-এর এইটা একটু মনে রাখবেন যে যাদেরকে কোনো ফিজিক্যাল বা ফরেন্সিক এভিডেন্স দেওয়ার জন্য ডাকবে, এদের মূল দায়িত্ব হচ্ছে আদালতকে সহায়তা করা, কোনো পক্ষকে সহায়তা করা না, আদালতকে একটা জিনিস বুঝতে সহায়তা করা, যে কোনো একটা ক্লারিফিকেশন আদালতকে দেওয়া।
যে এই এক্সপার্টরা সর্বাবস্থায় আদালতকে সম্বোধন করবে, যদিও বাদী নিয়ে আসছে অথবা বিবাদী নিয়ে আসছে, তার মূল দায়িত্ব হবে আদালতকে সহায়তাটা করা। এরপরে বাকি যে সেকশনগুলো আছে নর্মালি এগুলো কিন্তু কাজের না। তারপরে আজকে যেমন আমাদের এমসিকিউতে যেটা ছিল সেটা হচ্ছে যে 47 ছিল, যে হ্যান্ড রাইটিং রিলেটেড, হাতের লেখা রিলেটেড জিনিসগুলো প্রাসঙ্গিক হয় কিনা, তাহলে 47-এর অধীনে প্রাসঙ্গিক হচ্ছে। আর যদি আমরা দেখি এক্ষেত্রে আরেকটা আমরা বলেছিলাম যে সম্পর্ক রিলেটেড যে কোনো রিলেশন, এইটা কত ধারায় প্রাসঙ্গিক, চাইলে মোটামুটি আগে 3টা ছিল আরেকটা সহ 4টা পড়তে পারেন। আর যদি আপনার সময় থাকে প্রতিটাই পড়তে পারেন, তবে মূল কথাটা হচ্ছে প্রতিটা গুরুত্বপূর্ণ না। আপনার দায়িত্ব হবে প্রথমে গুরুত্বপূর্ণ সেকশনগুলোর উপর আপনি কি করবেন, সেখানে যাতে আপনার 100% ওই সেকশনগুলোর উপর আপনার আয়ত্ত থাকে এটা ট্রাই করবেন। এরপরে চাইলে যেগুলো অতটা গুরুত্বপূর্ণ না সেগুলো একটু পড়ার চেষ্টা করবেন। 52 থেকে 55 এই সেকশনটা একটু গুরুত্বপূর্ণ, এখান থেকে কোনো না কোনোভাবে একটা এমসিকিউ দেওয়ার চেষ্টা করে তারা। মূল কথাটা হচ্ছে যে ভাই দেওয়ানি মামলায় চরিত্র প্রাসঙ্গিক জিনিস না, তবে দেওয়ানি মামলায় যদি আমরা ক্ষতিপূরণ নির্ধারণের ক্ষেত্রে যাই চরিত্র প্রাসঙ্গিক হবে। তবে মূল কথাটা হচ্ছে ব্যক্তির চরিত্র দুই প্রকার হইতে পারে, একটা হচ্ছে যে ব্যক্তির রেপুটেশন, তার মানে সামাজিকভাবে তাকে মানুষ কিভাবে চিনে, আর একটা হচ্ছে ব্যক্তিগত জীবনে সে কেমন, লেনদেনে টাকা পয়সায় সে ব্যক্তিগতভাবে কেমন। একটা হচ্ছে তার রেপুটেশন, একটা হচ্ছে তার ডিসপোজিশন। তো এই রেপুটেশন এবং ডিসপোজিশনগুলো আমরা ইন জেনারেল নিব, স্পেসিফিক নিব না। ইন জেনারেল বলতে যে হ্যাঁ সে একজন ভালো লোক, এমন না যে সে সমাজে একটা ভালো কাজ করেছে আমরা শুধু এটাই ধরবো যে উনি তো মসজিদটা নির্মাণ করে দিছে তার মানে ভালো লোক হবে, এইরকম না। যে ওভারঅল নিব যে হ্যাঁ উনি একজন ভালো লোক, সমাজে তার একটা ভালো সুনাম আছে। তো এই 54 বাদ দিয়ে বাকি সকল ক্ষেত্রে চরিত্র আমরা জেনারেল চরিত্র নিব, যে ওভারঅল গড় ব্যক্তিটা কেমন। কোনো ঘটনা উল্লেখ করব না যে উনি এই অসুস্থ রোগীটার জন্য খরচপাতি দিছে, উনি হজ করে আসতেন, এইরকম কথা আমরা বলতে পারবো না। ইন জেনারেল চরিত্র দেখাইতে হবে। শুধু আমরা যখন ফৌজদারি মামলায় 54-এ যাব, তো ফৌজদারি মামলা 54-এ কখন যাব, যখন 53-তে আপনি আসামি পক্ষ হয়ে বলবেন যে আমার মক্কেল ভালো, তার চরিত্র ভালো, তিনি এইটা করেন না সেটা করেন না, যখন গুড ক্যারেক্টার দেখাবেন, তখন 54-এ বলতেছে যে এর প্রতি উত্তরে আপনার খারাপ চরিত্র প্রাসঙ্গিক। তখন আমরা আপনাকে কি করতে পারবো, আপনার একদম স্পেসিফিক খারাপ চরিত্র তুলে ধরতে পারবো, কোথায় আপনি কি করছেন, কার টাকা মারছেন, কয়টা হত্যা মামলার আসামি, সমস্ত কিছু তুলে ধরতে পারবো। কিন্তু প্রথমবার গিয়ে আমরা বলতে পারবো না। তাহলে 54 আমরা খারাপ চরিত্র শুধুমাত্র কিসে প্রাসঙ্গিক, উত্তর দেওয়ার ক্ষেত্রেই প্রাসঙ্গিক, রিপ্লে করার ক্ষেত্রেই প্রাসঙ্গিক। এই 4টা সেকশন মনে রাখবেন, তাহলে আমাদের যথেষ্ট। আর 56 থেকে 58 এই 3টা সেকশনই পড়বেন। এটা লিখিত পরীক্ষারও একটা প্রশ্ন, ওই জন্য পাশে প্রয়োজন হইলে আপনি লিখিত শব্দটা লিখে রাখেন, যে লিখিত পরীক্ষা হয় আপনাকে এটা একটা প্রশ্ন হিসাবে এখন থেকে আপনি প্রস্তুতি নিয়ে রাখলেন। যে জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট প্রমাণ করতে হয় না, এডমিটেড ফ্যাক্ট প্রমাণ করতে হয় না। তবে জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট কয়টা আছে, 11টা আছে। ওই 11টা একটু মনে রাখার চেষ্টা করবেন নিজের মতো করে, যে যেভাবে পারেন। দেখেন যে সবার মনে রাখার ক্যাপাসিটি একরকম না, সবাই সব টেকনিকে মনে রাখতে পারে না। আপনি যেভাবে কিওয়ার্ড হিসাবে আপনার মনে থাকে ওইটা ট্রাই করবেন। যেমন ধরেন যে বাংলাদেশের আইন, যুদ্ধের আইন সংসদে পাশ হয়, তো এটা আমরা সবাই জানি, আমাদের আইনসভায় সব কিছু পাশ হয়। তাহলে বাংলাদেশের আইন, যুদ্ধের আইন সংসদে পাশ হয়, তো সেখানে সিল দেন গেজেটেড কর্মকর্তা। তো এক হাতে আপনি 5টা কিন্তু মনে রাখতে পারলেন। তো দেখেন যে সকল আইন জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট, যুদ্ধের আর্টিকেল জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট, আইনসভা জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট, আইন অনুমোদিত যত প্রকার সিল আছে সমস্ত কিছু জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট, যত প্রকার গেজেটেড কর্মকর্তা তাদের নাম, পদ, পদবি, তাদের স্বাক্ষর, সব জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট। এইভাবে আপনি মনে রাখতে পারেন। এরপরে আরও 6টা আছে, সেক্ষেত্রে দেখবেন যে আপনি কোন দেশের সাথে বাংলাদেশের শত্রুতা আছে, কোন দেশের সাথে বাংলাদেশ তাদেরকে রেকগনাইজ করেছে, সেই দেশের পদ পদবি, বিভিন্ন উপমহাদেশ, টাইম জোনিং, সরকারি ফেস্টিভ্যাল, সরকারি ছুটি, এটা ছাড়া বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা, বাংলাদেশের আয়তন কতটুকু, এর পাশাপাশি কোনো ব্যক্তির সাথে, কোনো রাষ্ট্রের সাথে বাংলাদেশের শত্রুতা কখন শুরু হইল, কতদিন ছিল, কবে শেষ হইল, ওই বিচারক সকলের নাম, ওই অ্যাডভোকেট সকলের নাম, বিচারিক কর্মকর্তাদের নাম,
এটা ছাড়া সড়ক এবং আমাদের সমুদ্র পথের যেই নিয়ম কানুন এগুলা জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্টর অন্তর্ভুক্ত। আর একটা জিনিস মনে রাখবেন, এই 11টা জিনিস জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট হিসাবে মেনে নিতে বিচারক চাইলে কোনো প্রকার বই, কোনো প্রকার স্পেশাল রেফারেন্সের সহায়তা উনি নিতে পারেন। আর আপনি যদি কোনো একটা এভিডেন্সকে, কোনো একটা জিনিসকে জুডিশিয়াল নোটিস হিসাবে দেখাইতে চান, বিচারক হয়তো বলতে পারে যে আপনি একটা বিশ্বস্ত বই বা বিশ্বস্ত একটা রেফারেন্স নিয়ে আসেন। যদি আনতে পারেন উনি গ্রহণ করবে, না আনতে পারলে ওইটাকে রিজেক্ট করবে। এরপরে 59 আর 60 মনে রাখবেন, এই দুইটা কাজ করে ওরাল এভিডেন্স নিয়ে। তো এখানে বলতেছে যে লিখিত ডকুমেন্ট ছাড়া, মানে আমরা কি করতে পারবো, যে কাগজে লিখিত জিনিস ছাড়া বাকি সকল বিষয়ে ওরাল এভিডেন্স দিতে পারবো। আর এখানে 4টা জিনিস আছে, এটা ভালো করে পড়বেন, যে ডাইরেক্ট হবে, দেখাটা, শোনাটা, অনুভব করাটা, মতামত দেওয়াটা। এরপরে 61 নম্বরে বলে যে প্রুফ অফ কন্টেন্ট অফ ডকুমেন্ট, এটা আমরা কিভাবে প্রমাণ করব, বলে যে প্রাইমারি দিয়ে প্রমাণ করেন, না হলে সেকেন্ডারি দিয়ে প্রমাণ করেন। এখন প্রাইমারি কাকে বলে, দুইটা ব্যাখ্যা দেওয়া আছে, ওই দুইটা ব্যাখ্যা গুরুত্বপূর্ণ। যে ডকুমেন্ট ইটসেলফ, অরিজিনাল ডকুমেন্ট যেটা, সেটাই হচ্ছে প্রাইমারি এভিডেন্স। এখানে বলতেছে কোনো জিনিস যদি একাধিক খণ্ডে থাকে, খণ্ড 1, খণ্ড 2, খণ্ড 3 দ্বারা যদি কোনো একটা দলিল সম্পাদিত হয়, প্রতিটা খণ্ডই হবে প্রাইমারি। আরেকটা জিনিস দেওয়া আছে, যদি আমরা ইউনিফর্ম প্রসেস প্রক্রিয়া করি, যেমন সংবাদপত্র প্রতিদিন একটা মাস্টার কপি থাকে, ওই মাস্টার কপি থেকে এক ক্লিকে 10,000, 20,000, 1,00,000 কী করা হয়, সংবাদপত্রের কপি ছাপানো হয়। তো প্রতিটা কপি কি হবে, প্রাইমারি এভিডেন্স হিসেবে পরিগণিত হবে। 63তে আমাদের সেকেন্ডারি এভিডেন্স আছে, যে 5টা জিনিস আমরা সেকেন্ডারি এভিডেন্স হিসেবে নিব। তো এগুলো বারবার একটু এই সেকশনগুলো মনে রাখার চেষ্টা করবেন, যে কোন 5টা জিনিস আমার সেকেন্ডারি এভিডেন্স হবে। যে কোনো সার্টিফাইড কপি হবে আমার, যে কোনো প্রকারের আমরা যদি বলি যে কাউন্টার কপি, প্রতিলিপি যেগুলো স্বাক্ষরিত হয় নাই সেগুলো আমাদের হবে। তুলনামূলক কপিগুলো অর্থাৎ একটা জিনিসকে দেখে যদি আমরা আরেকটা তৈরি করি, তুলনামূলক কপিগুলো যেটাকে আমরা বলতে পারি, সেটা আমাদের সেকেন্ডারি এভিডেন্স হবে। এইটা ছাড়া যদি আমরা দেখার চেষ্টা করি কোনো একটা ডকুমেন্ট যিনি পড়েছেন, ওই ডকুমেন্ট সম্পর্কে তার যে মৌখিক বক্তব্য, ওইটাও সেকেন্ডারি এভিডেন্স হবে। তো এইরকম 63 ধারায় 5টা কথা বলা আছে, ওই 5টা অবশ্যই আপনি মুখস্থ করবেন, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর 64-এ কিছুই বলা নাই, বলতেছে যে আমরা কি করব, দলিলগুলাকে প্রাইমারি এভিডেন্স দ্বারাই প্রমাণ করব। সাইটে প্রয়োজনে লিখে রাখেন যে বেস্ট এভিডেন্স দ্বারা দলিল প্রমাণ করতে হয়, বেস্ট এভিডেন্স দ্বারা আমরা দলিল প্রমাণ করব। আর 65-এ আমাদের 7টা অবস্থার কথা বলা আছে, যে এই 7টা অবস্থা আমরা কি করতে পারবো, সেকেন্ডারি এভিডেন্স দিতে পারবো। যখন মূল কপি অপরের যে প্রতিপক্ষের কাছে থাকবে, যখন অপরপক্ষ স্বীকার করবে, যখন মূল কপি আমাদের ধ্বংস হয়ে যাবে, মূল কপি সহজে যদি মুভেবল করা সম্ভব না হয়, তো এইরকম 7টা অবস্থার কথা বলা আছে। তো আপনার দায়িত্ব হচ্ছে ওই 7টাকে একদম ঠোঁটস্থ করে নেবেন, এটা লিখিত পরীক্ষায় আপনার কাজে আসবে, আর এমসিকিউতে তো লাগবেই। এরপরে 65-এ আর 65-বি, এখানে সময় নষ্ট না করে জাস্ট এতটুকু মনে রাখবেন যে ডিজিটাল রেকর্ডগুলা আমরা একটা ডকুমেন্টারি এভিডেন্সেরই অন্তর্ভুক্ত। আর ডিজিটাল রেকর্ডগুলো আমরা প্রমাণ করব 65-বিতে প্রদত্ত প্রক্রিয়ায়। তো মাঝে মধ্যে আমাদেরকে যেই প্রশ্নটা দিতে পারে সেটা হচ্ছে যে অ্যাডমিসিবিলিটি অফ ডিজিটাল রেকর্ড কত ধারায় আছে, তাহলে এটা হচ্ছে 65-বি, এতটুকু মনে রাখলেই যথেষ্ট। আর 66-তে মনে রাখবেন, আমরা 65-এর এ যখন পড়ি, 65-এর মধ্যে আমাদের যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে যে 65-এর মধ্যে আমাদের যে জিনিসটা বলা হচ্ছে যে আমরা যখন অপরপক্ষের কাছে কোনো একটা জিনিস থাকবে, আমরা যখন নোটিশ দিব, নোটিশে উত্তরে না আসলে তখনই আমরা সেকেন্ডারি এভিডেন্স দিতে পারবো। কিন্তু 66-এ বলে যে 6টা ক্ষেত্রে আমাদের এভিডেন্স কি করতে হবে না, নোটিশই দিতে হবে না, 6টা ক্ষেত্রে আমাদের নোটিশ দেওয়ার কোনো দরকার নাই। ওই 6টা জিনিস মনে না রাখলেও চলবে, অ্যাটলিস্ট 6টা ক্ষেত্র আছে, এটা মনে রাখবেন। এরপরে 67 থেকে মোটামুটি আমরা যদি দেখি যে 73 পর্যন্ত, এইটা চাইলে আপনি বাদ দিতে পারেন, এটা এমসিকিউতে আসার মতো কিছুই না। তারপরে যাদের পড়ার দরকার আমরা পড়িয়েছি, সেখান থেকে পড়ে নেবেন। 74টা পড়বেন পাবলিক ডকুমেন্ট, 75-এ প্রাইভেট, আর 76-এ সার্টিফাইড কপি, এই 3টা সেকশনই গুরুত্বপূর্ণ, যথেষ্ট। এরপরে মে প্রিজিউম এবং শেল প্রিজিউমের মধ্যে আসবেন।
79টা সর্বাবস্থায় গুরুত্বপূর্ণ, যে যে কোনো প্রকারের সার্টিফাইড কপি বা জাবেদা নকল, অবিকল নকল আমরা যেগুলা বলি, এইগুলা একটা সেল প্রিজাম্পশনের মধ্যে যাবে, মানে এগুলা সঠিকভাবে দেওয়া হয়েছে, বিচারক ধরে নিবে। 80 নম্বরে হচ্ছে যে যেমন এটাকে ক্রিয়েটিভ আপনারা দিতে পারে, যেমন 164 ধারার জবানবন্দি দিতে পারে, যে কোনো কমিশনের যেই প্রতিলিপি দিতে পারে, যে এগুলা যখন একটা জুডিশিয়াল রেকর্ডের অন্তর্ভুক্ত হয় বিচারকের প্রিজাম্পশনটা কী হবে। তো এটা হচ্ছে 80 ধারায়, মানে বিচারিক যেই রেকর্ডগুলা সেগুলা সেল প্রিজাম্পশনের মধ্যে যাবে। এরপরে ডিজিটাল যেই আমাদের গেজেট আছে এগুলোও সেল প্রিজাম্পশনের মধ্যে যাবে। আর গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের 83টা একটু পড়বো আমরা। সরকারি তত্ত্বাবধানে যে নকশা আসে, প্ল্যান আসে, এগুলা কী হবে, সেল প্রিজাম্পশনে যাবে। মানে হচ্ছে যে এগুলো সঠিকভাবে হইছে এইটা আদালত ধরে নিবে। এরপরে 84টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে কালেকশন অফ ল, আর হচ্ছে রিপোর্ট অফ ল ডিসিশন, মানে ওই যে আমরা আদালতের যে বিভিন্ন নজিরগুলো আছে এগুলো যে সমস্ত বই প্রকাশ করে, যেমন ডিএলআর, এএলআর আছে, এই জিনিসগুলো আমরা ধরে নিব যে ওই বইগুলাতে সঠিকভাবে এগুলা করা আছে। এরপরে 85টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি সম্পর্কে ধারণাটা হবে সেল প্রিজাম্পশন। আরেকটা ধারা আছে 89, এটাও হবে আমাদের কি সেল প্রিজাম্পশন, যে যেই দলিলটা উপস্থাপন করার জন্য বলা হয়েছে কিন্তু উপস্থাপন করা হয় নাই, এটা সম্পর্কে ধারণা হবে যে সেল প্রিজাম্পশন সঠিকভাবে সব কিছু করা হয়েছে। আর বাকি যা কিছু আছে মোটামুটি সব কিছু আমাদের মে প্রিজাম্পশন। তো ওইটার ক্ষেত্রে আপনি মনে না রাখে শুধু এই দুইটা মনে রাখতে পারবেন, যে 30 বছরের পুরাতন দলিল এবং 5 বছরের পুরাতন ডিজিটাল রেকর্ডটাও আমাদের মে প্রিজাম্পশনের মধ্যে চলে আসতেছে। এরপরে 91 এবং 92 এই দুটা সেকশন আমরা পড়ব। 91 এবং 92, বাকি সবগুলো 100 পর্যন্ত আপনি বাদ দিবেন, এগুলো আমাদের কাজ নেই। তো এখানে মূল কথাটা হচ্ছে যদি কোনো বিরোধ আসে কোনো চুক্তি নিয়ে, কোনো প্রকার যে গ্রান্ট বা মঞ্জুরি করা নিয়ে, কোনো প্রকার সম্পত্তি হস্তান্তর নিয়ে যদি কোনো বিরোধ হয়, আর যদি ওই বিষয়ে আমাদের কোনো লিখিত ডকুমেন্ট থাকে, অথবা আইন যদি বলে যে এটা লিখিত হইতে হবে, তাহলে সেক্ষেত্রে মৌখিক কোনো এভিডেন্স চলবে না, আমরা বলবো যে আপনি দলিলটা নিয়ে আসেন। 91 ওই কথাটা বলে। দুইটা ব্যতিক্রম আছে, একটা হচ্ছে যে উইলকে যদি আমরা প্রভিট করি উইলের আর দরকার নেই। দ্বিতীয় আরেকটা হচ্ছে সরকারি কর্মকর্তা যদি অফিসিয়াল পদ অলরেডি হোল্ড করেন, ওনাকে ওই পদে নিয়োগের কোনো কাগজের দরকার নাই। আর 92তে বলে যখন আপনি ওই দলিলটা 91-এর অধীনে উপস্থাপন করলেন, ওই দলিলের ভিতরে যে শর্ত দেওয়া আছে ওই কন্ডিশনগুলো আপনি যদি বিরোধ করতে চান, যদি ওগুলাকে সমর্থন করতে চান, পরিবর্তন করতে চান, মৌখিক কোনো এভিডেন্স আমরা নিব না। তবে 6টা ক্ষেত্রে আমরা নিতে পারি। ওই 6টা ক্ষেত্রে একটু মনে রাখার চেষ্টা করবেন, যে এই 6টা ক্ষেত্রে লিখিত দলিলে সত্যর বিরোধিতা করে সমর্থন করে আমরা এভিডেন্স দিতে পারবো। এরপরে চলে যাবেন বার্ডেন অফ প্রুফের ক্ষেত্রে 1 থেকে নিয়ে 6 পর্যন্ত। এইটা সর্বাবস্থায় গুরুত্বপূর্ণ, এই 6টা সেকশন। যিনি মামলা করবেন উনি প্রমাণ করবেন, যিনি হেরে যাবেন উনি প্রমাণ করবেন, যিনি পার্টিকুলার ফ্যাক্ট জানবেন উনি প্রমাণ করবেন, যিনি অ্যাডমিসেবল করাইতে চাবেন উনি প্রমাণ করবেন, যিনি এক্সেপশন দাবি করবেন উনি প্রমাণ করবেন। এইভাবে জাস্ট হেডিংটা পড়বেন। আর যার কোনো বিষয় কোনো স্পেশাল নলেজ আছে তো উনি ওই বিষয়টা প্রমাণ করবেন। আর এখানে 107, 108, 109 এই তিনটা আমরা বলেছি যে তিনটার দরকার নাই। তারপরে আপনি যদি আপনার মন চায় একটু বারবার যখন রিভিশনটা ভালো করে দিবেন, যে ব্যক্তি নর্মালি আমরা ধরে নিব আইনের চোখে 30 বছর পর্যন্ত জীবিত থাকে, জাস্ট এইভাবে মনে রাখবেন যে ব্যক্তি 30 বছর জীবিত থাকে, যিনি অস্বীকার করবেন উনি প্রমাণ করবেন যে কীভাবে মারা গেল। আর 108 বলে যে বাংলাদেশের আইনে 7 বছর পর্যন্ত যদি কাউকে দেখা না যায়, শোনা না যায়, তাহলে উনি আইনগতভাবে মৃত। যিনি দাবি করবেন যে জীবিত আছেন উনি প্রমাণ করবেন যে কিভাবে উনি জীবিত আছেন। আর যে কোনো সম্পর্ক যিনি অস্বীকার করবেন উনি প্রমাণ করবেন। এই তিনটা আপনারা বাদ দিতে পারেন। আর 110 থেকে নিয়ে 112 এই তিনটা সেকশনই আমাদের গুরুত্বপূর্ণ, বারবারই পড়বেন। এই দেওয়ানি মামলার মূল জিনিস হচ্ছে ওনারশিপটা। যিনি একটা সম্পত্তির দখলে আছেন উনি প্রমাণ করতে বাধ্য না কিভাবে দখলে আসতেন। যিনি ওই মালিকানা দাবি করবেন তাকে প্রমাণ করতে হবে যে উনি কিভাবে মালিক হইলেন। তাহলে যে কোনো দেওয়ানি মামলায় মালিকানা বা ওনারশিপ প্রমাণ করার দায়িত্ব হচ্ছে যিনি ওইটা ক্লেম করবেন, যিনি ওইটা দাবি করবেন, যিনি ওই
সম্পত্তিটা চাবেন তাকে প্রমাণ করতে হবে, যিনি ওইটা দখলে আছেন উনি প্রমাণ করতে বাধ্য না, এমনকি ডকুমেন্টও দিতে বাধ্য না। আর যদি কোনো সম্পর্ক হয়, যেই সম্পর্কগুলোর মধ্যে গুড ফেইথটা গুরুত্বপূর্ণ, যেখানে একটা আমাদের অ্যাক্টিভ কনফিডেন্স থাকে, আস্থাভাজন সম্পর্ক থাকে, যেমন শিক্ষক এবং ছাত্রের মধ্যে, মক্কেল এবং ক্লায়েন্টের মধ্যে, মক্কেল এবং অ্যাডভোকেটের মধ্যে। তো ওই রকম ক্ষেত্রে কোনো ট্রানজ্যাকশন নিয়ে যদি গুড ফেইথের প্রশ্ন উঠে, ওইটা প্রমাণ করবেন যিনি অ্যাক্টিভ কনফিডেন্সে থাকেন, শিক্ষক অথবা অ্যাডভোকেট, অথবা হচ্ছেন যে যিনি আস্থাভাজন সম্পর্কে থাকে পিতা পুত্রের মধ্যে। এইরকম জিনিসগুলাতে যদিও মামলা ছাত্র করবে, মক্কেল করবে, ছেলে করবে, প্রমাণ করতে হবে বাবাকে, প্রমাণ করতে হবে শিক্ষককে, প্রমাণ করতে হবে অ্যাডভোকেটকে যে যে এইরকম এখানে ছিল না। আর 112টা সর্বাবস্থায় গুরুত্বপূর্ণ, এটা সবসময় পড়ার চেষ্টা করবেন, যে লেজিটেমেসি অফ চাইল্ড, এটার ক্ষেত্রে বিবাহটা, আর একটা হচ্ছে আমাদের 280 দিন, এই দুইটা শব্দ। আর 114-র মধ্যে 9টা অবস্থা বর্ণনা করা আছে, যে এই 9টা অবস্থা হইলে আদালত কি প্রিজাম্পশন নিতে পারে, আদালত প্রিজাম্পশনে যাইতে পারে। তো এগুলা ট্রাই করবেন, যদি আপনার কাছে কোনো গল্প আকারে মনে রাখার চেষ্টা করবেন। যেমন ধরেন যে আপনি গল্প বানাইতে পারেন, সম্ভবত আমাদের একটা হ্যান্ডনোট দেওয়া ছিল, যে চোর এবং চোরের সহযোগী কি করলো, একটা চেক চুরি করলো। তাহলে এখানে আমাদের 1 নম্বরে হচ্ছে যে চুরির পরেই চোরাই মাল পাওয়া গেলে সে চোর। যে দুষ্কর্মের সহযোগী বক্তব্য ততক্ষণ পর্যন্ত প্রাসঙ্গিক না যতক্ষণ পর্যন্ত মিলিয়ে দেখা না হচ্ছে। আর যে কোনো প্রকারের বিল অফ এক্সচেঞ্জ মানে চেক আমরা যাকে দিব, তো একটা গুড কনসিডারেশন আছে এই ভেবেই আমরা দিচ্ছি। তাহলে আমরা যদি একটা গল্প বানাই যে চোর এবং চোরের সহযোগী একটা চেক চুরি করে দ্রুত পালিয়ে গেল, তাহলে এই যে দ্রুত পালিয়ে গেল, এটা আমরা 4 নম্বরে, যে যেই জিনিসটা একটা নির্দিষ্ট সময় ছাড়া বিলীন হওয়া সম্ভব না, আমরা ধরে নিব যে সেটা সেই অবস্থায় আছে। তো এইরকম 9টা জিনিস আমরা এই 14 নম্বরে মুখস্থ রাখতে পারি, যে চোর, চোরের সহযোগী, আরেকটা হচ্ছে আমাদের চেক, আরেকটা হচ্ছে যে যেটা নির্দিষ্ট সময় ছাড়া বিলীন হওয়া সম্ভব না। এরপরে সরকারি কাজ, বিচারিক কাজ নিয়মিত হচ্ছে, অর্ডিনারি যে ব্যবসার নিয়ম সেটা প্রতিপালন করা হচ্ছে। আপনাকে প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য বলছে, আপনি দিচ্ছেন না মানে আপনার বিপক্ষে যাবে। দলিল উপস্থাপন করতে পারতেন কিন্তু করতেছেন না মানে আপনার বিপক্ষে যাবে। যেই কাগজের মাধ্যমে একটা লাইবিলিটি সৃষ্টি হইতো, ওই কাগজটা আপনার কাছেই আছে, তাহলে কোনো লাইবিলিটি আপনার নাই। তাহলে 114-র মধ্যে 9টা জিনিস আছে, এটা সবসময় ভালো করে পড়বেন, এইটাও একটা লিখিত পরীক্ষার কিন্তু প্রশ্ন। এখন চলে আসি আমরা, এই যে ইস্টাপলের 3টা সেকশনই গুরুত্বপূর্ণ, এইটা একটু বোঝার চেষ্টা করবেন যে ইস্টাপল হচ্ছে একটা দেওয়ানি প্রকৃতির জিনিস। শুধু ইস্টাপলের উপর ভিত্তি করে মামলা করা যায় না, ইস্টাপলটা সরাসরি আইনের বিরুদ্ধে কাজ করে না, ইস্টাপল হচ্ছে একটা ঘটনাগত বিষয়। আর ইস্টাপল মানে হচ্ছে আপনার কোনো ডিক্লারেশন, আপনার কোনো কাজ, আপনার কোনো নীরবতা, যখন অন্যকে একটা জিনিসের উপর বিশ্বাস করাবে আর উনি ওই বিশ্বাসের উপর কাজ করবেন, তখন আপনি অথবা আপনার প্রতিনিধিরা কি হইতে পারবে না, না করতে পারবেন না। 116-তে আমাদের ওই যে ভাড়াটিয়া আর লাইসেন্সির কথা বলা আছে, আর 117-তে আমাদের চেক এবং হচ্ছে বেলি এবং হচ্ছে লাইসেন্সি। তো বিস্তারিত আমরা পড়েছি, সেখান থেকে দেখে নেবেন। আর 118, 119, 120 এই 3টা সেকশন সবসময় একই সাথে পড়বেন। 18-তে বলে যে সবাই সাক্ষী দিতে পারবে, 19-এ বলে যে বোবা ব্যক্তিও সাক্ষী দিতে পারবে, 20-এ 2টা কথা বলে, একটা হচ্ছে যে দেওয়ানি মামলার পক্ষরা যোগ্য সাক্ষী এবং তাদের স্বামী স্ত্রীরাও কি হবেন, যোগ্য সাক্ষী হবেন, কোনো সমস্যা নেই। এরপরে আমাদের প্রিভিলেজ কমিউনিকেশন আসবে 121 থেকে নিয়ে 131 পর্যন্ত। মানে হচ্ছে এই ব্যক্তিদের কথাবার্তা, বক্তব্য আমরা আদালতে বলতে গেলেও আদালত শুনবে না, আদালত কাউকে বাধ্যও করবে না যে ওনারা কি বলছে আপনি প্রকাশ করেন। 121 থেকে 131 মূলত এখানে বলে যে বিচারক এবং ম্যাজিস্ট্রেটকে আমরা বাধ্য করব না, বিবাহকাল চলাকালীন বক্তব্য প্রকাশে বাধ্য করব না, রাষ্ট্রীয় আনপাবলিশ ডকুমেন্ট সম্পর্কে আমরা কোনো এভিডেন্স নিতে পারবো না, অফিসিয়াল যোগাযোগ সম্পর্কে আমরা নিতে পারবো না। এরপরে যদি আমরা দেখি 125টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটার মধ্যে 125টা একটু রাখবেন, যে অপরাধের সংবাদ কোথায় পাইলো এটা প্রকাশ করতে বাধ্য না, কত নাম্বার সেকশনে আছে। এরপরে আপনি যে অ্যাডভোকেট, আপনার জন্য এখানে টোটাল 4টা সেকশন আছে, এই 4টা সেকশন যখন পড়বেন আপনি একসাথে পড়বেন, যে আপনি কি পরামর্শ দিবেন, মক্কেল আপনাকে কি বলল, এগুলো আপনি কারো কাছে প্রকাশ করতে বাধ্য না। এটা ছাড়া আপনার অফিসে আরও যারা আছে এরাও প্রকাশ করতে পারবে না।
আপনার মক্কেল যতই নিজ ইচ্ছে কিছু স্বীকার করুক, আপনি তারপরও চুপ থাকবেন, নীরব থাকবেন। আর আপনি যদি একজন লিগ্যাল অ্যাডভাইজার হিসাবে, যেমন ব্যাংকে আপনি একজন লিগ্যাল অ্যাডভাইজার হিসাবে আছেন, কোনো ব্যাংকে চাকরি পাইছেন, এখন ওই ব্যাংকে কী পরামর্শ দিয়েছেন একটা লোন রিলেটেড, এইটা আদালত আপনাকে বাধ্য করতে পারবে না। তবে হ্যাঁ, আপনি যদি স্বেচ্ছায় আদালতে উপস্থিত হয়ে অ্যাজ এ উইটনেস হয়ে ওই বিষয়ে বলতে চান, তাইলে আদালত পারমিট করবে। আর 131 আর 32 জাস্ট দলিলের কথা বলে, যে যে কোনো প্রকারের দলিল যেটা অন্য ব্যক্তির কাছে আছে, ওই ব্যক্তি যদি আইনগতভাবে কি হয় ওইটা উপস্থাপন করতে বাধ্য না হয়, তাহলে ওইটা যার কাছে থাকবে সেও বাধ্য না। তাহলে 130 আর আমরা যদি দেখি আর হচ্ছে 31, এই দুইটা আমাদের দলিল উপস্থাপন নিয়ে কথা বলে। একটা যে কথাটা হচ্ছে যে প্রোডাকশন অফ টাইটেল ডিড অফ উইটনেস, আপনি যে একটা মামলায় সাক্ষী হইলেন, ওই মামলায় আপনার সম্পত্তি আপনি কিভাবে অর্জন করছেন এই রিলেটেড কোনো প্রকার দলিল উপস্থাপন করতে আপনি বাধ্য না, যতক্ষণ পর্যন্ত আপনি বাদী বা বিবাদী না। আর আপনার দলিলপত্র যদি কোনো ব্যক্তির দখলে থাকে, আপনি যদি উপস্থাপন করতে বাধ্য না হন, ওই ব্যক্তিও বলতে পারবে যে না, আমিও এটা আদালতে নিয়ে আসবো না। আর 132 সহজে একটা কথা বলে যে আদালতে উপস্থিত হইলে আপনারে প্রশ্নের অ্যান্সার করতে হবেই হবে, চাই আপনি অপরাধী হন, সম্পত্তি বাজেয়াপ্ত হোক, আপনার মান সম্মান যাক দেখার বিষয় না। তবে একটা আপনার সুবিধা দেওয়া আছে যে আপনার এই স্বীকারোক্তি আমরা কোথাও ব্যবহার করব না, অ্যাজ এ এভিডেন্স হিসাবে মামলা দায়ের হবে না। এই স্বীকারোক্তির উপর ভিত্তি করে আপনার উপর কোনো কি করা হবে না, অ্যাকশন নেওয়া হবে না। এইটাই এই সেকশনের মূল জিনিস। আর 133টা সর্ব অবস্থায় গুরুত্বপূর্ণ। একমপ্লিস কত ধারায় আছে? 133। একমপ্লিস মানে কি? যারা একসাথে অপরাধ করেছে। একমপ্লিস কি যোগ্য সাক্ষী কিনা? অবশ্যই যোগ্য সাক্ষী। তার সাক্ষ্যের উপর ভিত্তি করে শাস্তি দেওয়া যাবে কিনা? অবশ্যই দেওয়া যাবে। অবশ্যই লিগ্যাল হবে, ইললিগ্যাল হবে না। 134 মামলা প্রমাণ করার জন্য নির্দিষ্ট কোনো সাক্ষীর দরকার নাই। এরপরে 135 আমাদের কাজের না। এরপরে 136 যখন আপনি পড়বেন, আমরা বলছি তিনটা সেকশন একসাথে পড়ে নেবেন যে সাক্ষ্য আইনে বিচারককে কি ক্ষমতা দেওয়া হয়েছে। 136 কোন সাক্ষ্য নেবেন, কোনটা বর্জন করবেন ওনার নিজের বিষয়। 165 যাকে তাকে যখন খুশি যা খুশি প্রশ্ন করবেন, নথি চাইবেন, দলিল চাইবেন, বস্তু চাইবেন। 167 যেইটা এডমিসেবল করার দরকার ছিল না করে ফেলছেন, যেটা রিজেক্ট করার দরকার ছিল না রিজেক্ট করছেন। এর ফলে যদি আমরা দেখি যে আসলে ওই রিজেক্টকৃত জিনিসটা অথবা এডমিটেডকৃত জিনিসটা ছাড়াও যদি আরও উপযুক্ত তথ্য প্রমাণ থাকে, তাহলে নতুন কোনোভাবে কোনো মামলার বিচার হবে না, রায় পরিবর্তন হবে না, ডিক্রি পরিবর্তন হবে না। তাহলে এই তিনটা সেকশন সবসময় একসাথেই পড়বেন। এরপরে 37-এ আমাদের ডেফিনেশন দেয়, 38-এ আমাদের ক্রোনোলজি বর্ণনা করে যে জবানবন্দি কাকে বলে, জেরা কাকে বলে, পুনঃসাক্ষ্য গ্রহণ কাকে বলে। এইটা একটু পড়ে নেবেন যে আপনার সাক্ষী প্রথম আদালতে এসে যখন কোনো কথা বলে ওইটা হচ্ছে এক্সামিনেশন ইন চিফ। আপনার সাক্ষীকে অপরপক্ষ যখন প্রশ্ন করে সেটা হচ্ছে ক্রস। অপরপক্ষ প্রশ্ন করার পর যখন আপনি আবার আপনার নিজের সাক্ষীকে জবানবন্দি দেওয়ার জন্য কিছু জিজ্ঞেস করেন সেটা হচ্ছে রি এক্সামিনেশন। এরপরে আমাদের 139 আর 140 এই দুইটা সেকশন সবসময় একসাথে পড়বেন। এই দুটো জিনিস বলে যে যেই ব্যক্তি একটা শুধু দলিল উপস্থাপন করার জন্য কোনো মামলায় আদালতে এসেছে, তাকে আপনি ক্রস এক্সামিনেশন করতে পারবেন না। আর যদি কোনো ব্যক্তি কারো চরিত্র বর্ণনা করার জন্য আসে, তাইলে আমরা তাকে ক্রস এক্সামিনেশন করতে পারবো। আর 141, 42, 43 এই তিনটা সেকশন সবসময় গুরুত্বপূর্ণ। এই তিনটা একসাথেই পড়বেন। লিডিং কোশ্চেন কি, কখন করা যাবে না, কখন করা যাবে। আর 144 থেকে নিয়ে আমাদের মোটামুটি যে এই 153 পর্যন্ত এই কয়টা সেকশন আমরা একসাথেই যদি পড়তে চান একসাথে পড়বেন। এই টোটাল সেকশনগুলো আলোচনা করে ক্রস এক্সামিনেশনে কোন প্রশ্ন করা যাবে, কোনটা করা যাবে না, তাকে আমরা কিভাবে আটকাবো, এই জিনিসগুলা নিয়ে। যেমন ধরেন যে 144-এ বলে যে যদি কোনো সাক্ষী মৌখিক সাক্ষ্য দেওয়ার সময় বলে ফেলে যে এই একটা ঘটনা ওই চুক্তিতে আছে, ওই রকম একটা দলিল আছে, আমি দেখেছি, আদালত যদি মনে করে যে তাইলে দলিলটা দরকার, অপরপক্ষ তখন বলতে পারবে তাইলে সাক্ষ্য গ্রহণ স্থগিত করা হোক যতক্ষণ পর্যন্ত দলিলটা না আসে। 145 হচ্ছে কন্ট্রাডিকশন করার জন্য। পূর্বে বলেছে এক কথা, আজকে ভিন্ন কথা বলতেছে, তাইলে আমরা তাকে বলতে পারবো যে ভাই আপনি তো ওই পুলিশের কাছে এই তথ্য দিয়েছিলেন, আজকে আপনি ভিন্ন কথা বলতেছেন কেন, এটা বলতে পারবো আমরা 145-এর কারণে।
আর 146 আমাদেরকে বলে যে ক্রস এক্সামিনেশন করার সময় আমরা কোন কোন প্রশ্নগুলো করতে পারবো, কোন কোন প্রশ্নগুলো আমাদের বৈধ হবে, লিগ্যাল হবে। তো সেই রকম ক্ষেত্রে আমরা তার ভেরাসিটি চেক করার জন্য, তার সামাজিক মর্যাদা চেক করার জন্য, তার চরিত্র হনন করার জন্য এই রকম প্রশ্নগুলো আমাদের জন্য কি হবে, লফুল হবে। তবে ওই ধর্ষণ মামলা জিনিসটা মনে রাখবেন, ধর্ষণ রিলেটেড মামলার ক্ষেত্রে আমরা ওই মহিলার চরিত্র বা যৌন অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করতে পারবো না। তখনই পারবো যখন ন্যায় বিচারের সাথে আদালত অনুমতি দিলেই পারবো, না হলে কথা বলা যাবে না। এরপরে সেটা হচ্ছে যে আদালত নির্ধারণ করবে যে কখন একজন ব্যক্তিকে প্রশ্নের অ্যান্সার দিতে উনি বাধ্য করবেন, কোন রিলেটেড ক্রস এক্সামিনেশন করার সময়। তো তখন ওই যে 32 ধারা আমরা যেটা পড়ে আসলাম, আদালত নির্ধারণ করবে। যদি মনে হয় যে এই প্রশ্নের উনি উত্তর দিতে বাধ্য, তাহলে 132 প্রযোজ্য হবে যে উনি হ্যাঁ উত্তর দিতে বাধ্য। এরপরে আবার 148 বলতেছে যে আদালত ডিসাইড করবে যে কোন প্রশ্ন আপনি করবেন এবং কখন ওই যে সাক্ষী আছেন উনি অ্যান্সার করবে। এটা কোন রিলেটেড? এটা হচ্ছে যে তার চরিত্র রিলেটেড, তার ভেরাসিটি যাচাই করা রিলেটেড। যে একজন সাক্ষী আসলো, তাকে আপনি বললেন যে আপনি পড়াশোনা কোথায় করেছেন, কবে এত এক্সপার্ট হয়ে গেলেন, কিভাবে এত সম্পত্তির মালিক হইলেন। তো এই প্রশ্নগুলোর অ্যান্সার দিবে কি দিবে না এটা নির্ধারণ করবে আদালত, বা আপনি করতে পারবেন কি পারবেন না এটা নির্ধারণ করবে আদালত। আদালত যদি মনে করে বলবে যে হ্যাঁ আপনি করেন, তাকে বলবে যে আপনি উত্তর দিতে বাধ্য। অথবা আদালত বলতে পারে যে এই প্রশ্নের উত্তর দিতে আপনি বাধ্য না, চাইলে দেন, না চাইলে নীরব থাকেন। এটা হচ্ছে ওই সাক্ষীর ভ্যারাসিটি, তার সামাজিক মর্যাদা, সে চরিত্র রিলেটেড প্রশ্নগুলা কিন্তু। আর 132 হচ্ছে যে যেই মামলায় সে সাক্ষী দিতে এসেছে সেই রিলেটেড প্রশ্ন। এই দুটার মধ্যে কিন্তু পার্থক্যটা মনে রাখবেন। এরপরে 149 বলতেছে যে ভাই ক্রস এক্সামিনেশনে যে প্রশ্ন করবেন অবশ্যই যাতে একটা যুক্তি থাকে যে কেন প্রশ্নটা করতেছেন। যদি বারবার আপনি যুক্তি ছাড়া প্রশ্ন করেন তাইলে আদালত আপনার বিরুদ্ধে বার কাউন্সিলে অথবা হাইকোর্টে আপনার বিরুদ্ধে নালিশ করতে পারে। আর ইনডিসেন্ট এবং স্ক্যান্ডালাস কোশ্চেনগুলো আদালত চাইলে আপনারা নিষেধ করতে পারে যে ভাই এরকম প্রশ্ন আপনি করবেন না। আর 152 বলতেছে যে যে কোনো প্রকারের অপমানজনক এবং বিরক্তিকর প্রশ্ন করলে আদালত আপনারা বারণ করবে যে এই প্রশ্ন করা যাবে না। আর 153 বলতেছে যে যখনই আমরা ব্যক্তির ভ্যারাসিটি টেস্ট করার জন্য কোনো প্রশ্ন করব, সে কোন ব্যক্তি, কি করে না করে, এই রিলেটেড প্রশ্নের উত্তরে যদি সে এমন কোনো কথা বলে, আপনি সেটাকে কাউন্টার করার জন্য কি করতে পারবেন না, কোনো এভিডেন্স আবার দিতে পারবেন না যে আপনি মিথ্যা বলতেছেন। যেমন ধরেন যে একজন ব্যক্তি সামাজিকভাবে খুব ভালো অবস্থানে চলে, তার গাড়ি বাড়ি আছে, ঢাকায় দোতলা বাড়ি আছে, এখন কোনো মামলায় তাকে নিয়ে আসা হইল। এখন ক্রস এক্সামিনেশনে সে এসে বলতেছে যে ভাই আপনি কি কাজ করেন, আপনি এত টাকা পয়সার মালিক হইলেন। সে বলল যে আমার এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আছে, যদিও বাস্তবে তার নাই। এখন আপনি আদালতে এই অ্যান্সার, এই এভিডেন্স নিয়ে আসতে পারবেন না যে স্যার তার তো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা নাই, সে মিথ্যা কথা বলছে। এই এভিডেন্স দেওয়া যাবে না। কারণটা হচ্ছে যে সত্য বললো না মিথ্যা বললো আদালত ডিসাইড করবে। প্রয়োজনে পৃথক মামলা করেন তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য, কিন্তু ওই মামলায় অযথা সাক্ষীর পিছনে আবার সাক্ষী নিয়ে আসা যাবে না যে তার এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আছে কিনা, এরকম প্রমাণ করার আমাদের দরকার নাই। আমরা থাকবো মূল মামলা নিয়ে। এইটা হচ্ছে 153-র মূল থিম। আর 154 হচ্ছে যে আপনার নিজের সাক্ষীকে আপনি চাইলে নিজে ক্রস এক্সামিনেশন করতে পারবেন, যাকে আমরা বলি যে হোস্টাইল উইটনেস। তো 154টা গুরুত্বপূর্ণ, এইটা লাল কালিতে রাখেন। এটা মাঝে মধ্যে সেকশন নাম্বার জিজ্ঞেস করে, মাঝে মধ্যে জিজ্ঞেস করে যে হোস্টাইল উইটনেসকে যদি আপনি ক্রস করতে চান আদালতের অনুমতি লাগবে কি লাগবে না। তাহলে ক্রস এক্সামিনেশন আদালতের অনুমতি সাপেক্ষেই করা যাবে। এরপরে 155 আমাদেরকে বলে যে আমরা যে সাক্ষী আছে তাদের ক্রেডিটটা কিভাবে ডিসক্রেডিট করব, মানে তার গ্রহণযোগ্যতা কিভাবে কমিয়ে নিয়ে আসতে পারবো। তো ওইখানে আমাদের কিছু কথাবার্তা বলা আছে যে আমরা বলতে পারি যে সে ঘুষ খাইছে, সে ঘুষ নিতে সম্মত হয়েছে, তার কথা গ্রহণযোগ্য না, এই রকম আমাদের 3 প্রকারের বিভিন্ন জিনিস দেওয়া আছে। ওইটা একটু মুখস্থ করে নেবেন যে এইভাবে আমরা ক্রস এক্সামিনেশনের মাধ্যমে আসামি যে সাক্ষীর সাক্ষ্যটা অবিশ্বাস্য করতে পারি, গ্রহণযোগ্যতা ক্ষুণ্ণ করে দিতে পারি, যার মাধ্যমে আমরা মামলায় জিততে পারবো। আর 56, 57, 58 এই 3টা আমাদের নর্মালি কাজের না, তারপরও আপনি চাইলে পড়তে পারেন, পড়লে একসাথে পড়বেন, না পড়লে বাদ দিবেন। এই 3টাতেই একই কথা বলে
যে আসলে আমরা যখন একটা ঘটনা বর্ণনা করতেছি ওইটাকে সমর্থন করার জন্য যদি কোনো প্রকার প্রশ্নের দরকার পড়ে, জিনিসের দরকার পড়ে, 156 দ্বারা আমরা কি করতে পারবো, কোরোবোরেশন করতে পারবো। যেমন ধরেন যে ডাকাতির মামলায় এখন এক ডাকাত স্বীকারোক্তি দিল যে বৈশাখ মাস ছিল, বৈশাখী মেলা ছিল, খুব ঝড় হচ্ছিল, ঝড়ের রাত ছিল, তখন এই ঘটনাটা ঘটছে। তো আসলে এই সাক্ষীটা আমরা আশেপাশে মিলিয়ে দেখব যে ওই সময় আসলে বৈশাখ মাস ছিল কিনা, ওই সময় আসলে ঝড় ছিল কিনা, এই ঘটনাটা ওই সময় ঘটছে কিনা। তো এগুলো আমরা কোরোবোরেশন করতে পারবো 156 দ্বারা, তখন প্রাসঙ্গিক হয়ে যাবে। এখন যদি আমরা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে যে একজন ব্যক্তি যদি পূর্বে যদি কোনো কথাবার্তা বলে, যেমন ওই যে ডাইং ডিক্লারেশন, আমরা ডাইং ডিক্লারেশন 157 দ্বারা আমাদের কি করতে পারবো, আমরা কোরোবোরেশন করতে পারবো যে পূর্বে সাক্ষী একটা কথা বলেছে, আজকে সেই কথাই বলতেছে, মানে তাকে আপনি যতবার যত অবস্থায় প্রশ্ন করতেছেন সে একই অ্যান্সার দিচ্ছে। তো এইটা দেখি আমরা কি করব, আমাদের মামলাটাকে আরও শক্তিশালী করব। এটা 157। আর 158 বলতেছে যে জিনিসটা, সেটা হচ্ছে যে এই যে 32 এবং 33-এ যেই কথাগুলো আমরা পূর্বে ব্যক্তি বলে গেছে আজকে পাওয়া যাচ্ছে না, এগুলাকে যদি আমরা কন্ট্রাডিকশনে নিতে চাই অথবা আরও সমর্থন করতে চাই, তাহলে আমরা কি কি করতে পারবো। বলতেছে যে আজকে যদি আমরা ব্যক্তিকে উপস্থাপন করতাম, তার প্রতিটা প্রশ্নের উত্তরে যেভাবে আমরা জেরা করতে পারতাম, ডাউট করতে পারতাম, চরিত্র হনন করতে পারতাম, একই রকমভাবে ওই যে 32-এ দেওয়া প্রদত্ত বক্তব্য, 33-এ দেওয়া প্রদত্ত বক্তব্যগুলোকেও আমরা ক্রস করতে পারবো, কাউন্টার করতে পারবো, কোলাবোরেশন করতে পারবো, কোনো বাধা নেই। তাহলে আপনি 56, 57, 58 পড়লে একসাথে পড়বেন, না হলে সবটা বাদ দিবেন। এগুলো সবগুলা দেখবেন যে তিনটা তিনটা করে সেকশন। এই 159, 60, 61 এই তিনটাও একই রকম জিনিস। এটাও বলে যে পূর্ব প্রদত্ত যে বক্তব্যগুলো আছে এগুলো মেমোরি রিফ্রেশ করা। আপনি চাইলে মেমোরি রিফ্রেশ করতে পারেন। এখন এই মেমোরি রিফ্রেশ করার মানে এই না যে একদম স্পেসিফিক আপনার ঘটনা প্রবাহ মনে থাকবে, অন এভারেজ মনে থাকলেই যথেষ্ট। আপনি যে মেমোরি রিফ্রেশ করবেন অপরপক্ষ সেই সম্পর্কে জানতে চাইতে পারে যে কি কি মেমোরি আপনি রিফ্রেশ করছেন। এরপরে তিনটা সেকশনও একই রকম, 162, 163, 164। 62-তে বলে যে আদালত আপনাকে বলতে পারে যে ভাই দলিল নিয়ে আসেন, গ্রহণযোগ্য হবে কি হবে না আদালত ডিসাইড করবে। যেই এভিডেন্সটা আপনি কি করলেন, অপরপক্ষের মাধ্যমে আনায়ন করলেন, ওইটাকে অবশ্যই এভিডেন্স হিসাবে ব্যবহার করতে হবে। আপনি নিজে উপস্থাপন করাইছেন, এখন আপনি পিছুপা হইতে পারবেন না। আর যেই দলিলটা আনার জন্য বলছে আপনি আনেন নাই, এটা পরবর্তীতে এভিডেন্স হিসাবে আপনি গ্রহণ করতে পারবেন না যদি অপরপক্ষ আপত্তি করে, যতক্ষণ পর্যন্ত আদালত অনুমতি না দেয়। তাহলে দেখেন যে প্রতিটা সেকশনে কিন্তু তিনটা তিনটা করে। আর 165 এইটা একটু ডিটেইলে পড়বেন, এইটার ভিতরে অনেকগুলা কথাবার্তা বলা আছে। মূল কথাটা হচ্ছে একটা ফ্যাক্টিন ইস্যুকে বোঝার জন্য অ্যাজ এ বিচারক হিসাবে আপনি যখন আদালতে উপস্থিত হবেন, যেই কোনো পক্ষ, যেই কোনো সাক্ষী, যেই কোনো নথি, যেই কোনো ম্যাটেরিয়াল বলতে পারেন যে আপনি নিয়ে আসেন, আমি দেখব, আমি শুনি ঘটনাটা কী। কিন্তু জাজমেন্ট যখন আপনি লিখবেন, আপনি রেলিভেন্ট ফ্যাক্ট দিয়েই আপনাকে বিচার করতে হবে, রেলিভেন্ট ফ্যাক্টের উপরেই আপনি জাজমেন্ট দিতে হবে। তবে এক্ষেত্রে আপনার কিছু বাধ্যবাধকতা হচ্ছে, ওই যে 121 থেকে 131-এ যেই সমস্ত প্রিভিলেজ আছে এইটা আপনি ভঙ্গ করতে পারবেন না। মানে এমন প্রশ্ন করতে পারবেন না যার উত্তর আমি দিতে বাধ্য না, এমন প্রশ্ন করতে পারবেন না যেটা আমার প্রিভিলেজ কমিউনিকেশনের মধ্যে পড়ে। এটা ছাড়া এই যে 148 এবং 149 আমরা যেটা পড়ে আসলাম, ওইটাও আমাদের সতর্ক থাকতে হবে। পাশাপাশি যেখানে প্রাইমারি এভিডেন্স আসে, যেখানে সেকেন্ডারি এভিডেন্স গ্রহণযোগ্য না, ওইখানে আমি সেকেন্ডারি এভিডেন্স নিতে পারবো না। তার মানে বিচারকেরও সীমাবদ্ধতা আছে যে প্রাইমারি এভিডেন্সই নিতে হবে। সে প্রাইমারি এভিডেন্স থাকতে আমি সেকেন্ডারি এভিডেন্স দিয়ে জাজমেন্ট দিতে পারবো না। এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। আর কথাটা হচ্ছে, আমি যে যাকে যেই রকম প্রশ্ন করব, বিবাদী ওই প্রশ্নগুলোর উত্তরে জেরা করতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আদালতের পারমিশন না নিচ্ছে। আর 166-তে আপনি কেটে দিতে পারেন, এটা আমাদের বর্তমান বিচার ব্যবস্থা নাই। এটা হচ্ছে যে বিচারকে, যেমন বর্তমান বাংলাদেশের আদালতে দেখবেন যে এমিকাস কিউরি নিয়োগ করা হয়, আদালতের বন্ধু নিয়োগ করা হয়। তো পূর্বে আমাদের বর্তমানে ইউকেতেও আছে যে বিচারকের পাশাপাশি বিজ্ঞ যারা আইন বিষয়ে জানেন
এরাও বিচারকের পাশে বসে একটা মামলা কি করতে পারেন, শুনতে পারেন, যে কোনো সাক্ষীকে যে কোনো প্রশ্ন করতে পারেন, জানতে চাইতে পারেন, অভিমত দিতে পারেন, বিচারককে সহায়তা করেন। তো ওই জুরি ওর অ্যাসেসর বিচার ব্যবস্থায় বলতেছে যে এরাও বিচারকের অনুমতি নিয়ে আসামিদেরকে যে কোনো প্রশ্ন করতে পারে। আর সর্বশেষ এইটা কোট আনকোট, আপনি ইংরেজিটা মনে রাখবেন যে নো নিউ ট্রায়াল, কোনো নতুন কোনো বিচার হবে না। কিসের জন্য? ফর ইমপ্রপার এডমিশন, যদি উনি অবৈধভাবে কোনো কিছু গ্রহণ করে, কোনো সাক্ষী গ্রহণ করে নেয়, অথবা রিজেকশন অফ এভিডেন্স, অথবা যদি কোনো এভিডেন্সকে উনি রিজেক্ট করে, যেটা উনি 136 ধারায় করতে পারতেন। 136 ধারায় উনি ডিসাইড করেন কোনটা নেবেন আর কোনটা বর্জন করবেন। 167 বলতেছে এটা যদি কি হয়, ইমপ্রপার হয়, এর কারণে শুধু এই গ্রাউন্ডে আমরা নতুনভাবে ওই মামলার বিচারও হবে না, রায়ও পরিবর্তিত হবে না। কখন হবে না? যদি আমরা দেখি যে যেইটা গ্রহণ করা হয়েছে এইটা বাদ দিয়েও আরও অসংখ্য প্রমাণ আছে এই জাজমেন্টে পৌঁছানোর জন্য, অথবা যেটা রিজেক্ট করা হয়েছে এইটা বাদ দিয়েও অসংখ্য প্রমাণ আছে এই মামলাটা জাজমেন্ট দেওয়ার জন্য। তার মানে ইমপ্রপার এডমিশন বা ইমপ্রপার রিজেকশনে যদি মূল মামলার মধ্যে প্রভাব না পড়ে, তাইলে একটা সাক্ষীকে রিজেকশন করার মানে এই না নতুন করে বিচার হবে। তো এইভাবে যদি আপনি সাক্ষ্য আইনটাকে 1-2 বার করে নিজের মতো করে রিভিশন দিতে পারেন, আশা করি যে আপনার কনফিডেন্সটা বাড়বে। আর যতই আপনি এভাবে আগে উপরেরটা পড়ে একটু শিওর হবেন, যে সেকশনে আপনার কনফিউশন থাকবে প্রয়োজনে সেটা লাল কালিতে রাখবেন, প্রয়োজনে বুঝে নেবেন। অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আমরা একটা ছোট সাবজেক্ট শুরু করব, সেটা হচ্ছে বার কাউন্সিল রুলস, অর্ডার এবং এথিকেট। 3টা ক্লাসে আমরা সেটা শেষ করব। অসংখ্য